আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত ভালোবাসি তোকে পর্ব ৪৪। লিখেছেন সালমা চৌধুরী। খানবাড়িতে খানিকের নিস্তব্ধতা বিরাজমান। সবাই এতক্ষণ আশ্চর্য নয়নে তাকিয়ে মোজাম্মেল খানের কথাগুলো শুনছিল। মেঘ আবিরের মুখের পানে স্থির দৃষ্টিতে চেয়ে আছে, কিন্তু আবিরের অভিব্যক্তি ঠিক বোঝা যাচ্ছে না। ইকবাল খান আর মোজাম্মেল খান টুকটাক কথা বলছেন, বাকিরা চুপচাপ দাঁড়িয়ে আছে। ডেকোরেশনের জন্য আসা ৩-৪ জন ছেলে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছাদে যাচ্ছে। সিঁড়ির কাছাকাছি যেতেই আলী আহমদ খান হুংকার দিলেন, তোমাদের আর কতক্ষণ লাগবে? বাসায় মেহমান আসার সময় হয়ে গেছে, অথচ তোমাদের কাজই শেষ হচ্ছে না। বেশিক্ষণ লাগবে না আঙ্কেল, এই কথা সকাল থেকে শুনে আসছি। এমন তাড়াহুড়োতে কাজ করছো যে বিয়ে বাড়িকে পুরো স্বাধীনতা দিবসের সাজে সাজিয়ে ফেলেছো। শুধু লাল সবুজ দিয়ে কেউ বিয়ে বাড়ি সাজায়? সরি আঙ্কেল, সত্যি বলতে তাড়াহুড়ো করতে গিয়ে আগে চেক করতে মনে ছিল না। এখন আর ভুল হবে না। শোনো, আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, এমনভাবে সাজাবে যেন বাড়ির সাজ দেখে এলাকার মানুষ তাক লেগে যায়। টাকা নিয়ে একদম ভাববে না। জি আঙ্কেল। ছেলেগুলো ছাদে চলে যাচ্ছে। মোজাম্মেল খান আচমকা ধীর কণ্ঠে বললেন, ভাইজান একটা কথা বলি। হ্যাঁ বল। মোজাম্মেল খান শীতল কণ্ঠে বললেন, আমি 1 বছর যাবৎ ওদের বিয়ের কথা বলতেছি, তবুও তুমি রাজি হলে না। হঠাৎ কি এমন হলো যে হুট করে বিয়ের সিদ্ধান্ত নিলে? তাও আবার আগামীকালকেই বিয়ে? আলী আহমদ খান মলিন হেসে বললেন, তোর ছেলের জন্য? মানে? তানভীর বলেছে মেঘকে আবিরের কাছে বিয়ে না দিলে আবির নাকি মরে যাবে। সবাই অতর্কিতে আবিরের দিকে তাকালো, অথচ আবির রুষ্ট চোখে তানভীরের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে রাগান্বিত কণ্ঠে বলল, শালা, মরে যাওয়ার কথা বলতে বলছি তোকে? তানভীর ঠোঁট চেপে ডান হাতের 2 আঙ্গুলে কান ধরে বিড়বিড় করে বলল, সরি, মুখ ফুসকে বেরিয়ে গিয়েছিল। ধুর শালা। তানভীর কপট রাগে সুরে বলল, শালা না, সন্মন্দি। আবির ঠোঁট বেঁকিয়ে রাগে সুরে বলল, তোকে আমি দেখে নিব। মাহমুদা খান বললেন, আবির, রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও। রেডি হতে হবে তো? আবির ঘড়ির দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই ভর দুপুরে রেডি হয়ে কি করব? আলী আহমদ খান মেঘকে ইশারা করে গম্ভীর কণ্ঠে বললেন, আমার বৌমার শহরে ঘুরে গায়ে হলুদের ফটোশুট করার ইচ্ছে। যাও, শাওয়ার নিয়ে ঝটপট রেডি হও। আবির মেঘের দিকে একবার তাকালো, পরপর সবার দিকে এক নজর তাকিয়ে আচমকা মেঘকে কোলে তুলে নিল। আলী আহমদ খান সহ উপস্থিত সবাই আঁতকে উঠল। মেঘ অস্পষ্ট গলায় আর্তনাদ করে উঠল। আলী আহমদ খান তপ্ত সুরে বললেন, তোমাকে রুমে গিয়ে শাওয়ার নিতে বলেছি, তুমি ওকে কোলে নিয়েছো কেন? আবির রাশভারী কণ্ঠে বলল, আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না। কোন ভরসায় রেখে যাব এখানে? যদি আবার লুকিয়ে ফেলেন? আমি আর কোনো রিস্ক নিতে পারবো না, সরি। আবির মেঘকে কোলে নিয়ে নিরুদ্বেগ ভঙ্গিতে সিঁড়ি দিয়ে উঠছে। তানভীর হাত দিয়ে মুখ চেপে হাসছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান স্তব্ধ চোখে সেদিকেই তাকিয়ে আছে। বাড়ির মহিলারাও থম মেরে দাঁড়িয়ে আছে। 3 দিন আগে সন্ধ্যার অনেক পরেও আলী আহমদ খান অফিসে নিজের কেবিনে বসে কাজ করছিলেন। মোজাম্মেল খান আজ অফিসে আসেননি। আবির সিফাতের উপর রাগ করে দুপুরের দিকে অফিসে থেকে চলে গেছে। ইকবাল খান সন্ধ্যা পর্যন্ত ছিলেন। হঠাৎ বাসা থেকে কল আসছে, বাজার নিয়ে যেতে হবে, তাই উনি সন্ধ্যার দিকে চলে গেছেন। সিফাত কাজ শেষ করে অনেকক্ষণ এমনিতেই বসে বসে আলী আহমদ খানের সাথে গল্প করছিল। রাত বেশি হওয়ায় সিফাতকেও ছুটি দিয়ে দিয়েছেন। সিফাত অফিস থেকে বের হবার 10 মিনিটের মধ্যে রাকিব আর রাসেল আলী আহমদ খানের কেবিনের সামনে উপস্থিত হলো। রাকিব সালাম দিয়ে মৃদু সুরে বলল, আঙ্কেল, ভিতরে আসতে পারি? আলী আহমদ খান কপালে ভাঁজ ফেলে বললেন, আরে রাকিব যে, আসো, ভিতরে আসো। রাসেলকে খানিক দেখে কিছুটা চিন্তিত সুরে জানতে চাইলো, কি ব্যাপার, তোমরা হঠাৎ আমার কাছে কি মনে করে? রাকিব পিছনে ঘুরে কিছুটা তপ্ত সুরে ডাকলো, এই তানভীর, ভিতরে আয়। তানভীর গুটি গুটি পায়ে রুমে এসে মাথা নিচু করে দাঁড়ালো। রাকিবদের সাথে তানভীরকে দেখে আলী আহমদ খান একটু বেশি অবাক হলেন। তানভীরকে দিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে শুধালেন, কি হয়েছে? রাকিব শ্বাস ছেড়ে বুকে সাহস নিয়ে বলল, আঙ্কেল, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। কি বলবা, বলো। প্লিজ, না করবেন না। ঠিক আছে, বলো। রাসেল এবার সাহস করে বলল, আঙ্কেল, আবির একজনকে খুব বেশি পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়। এখন আপনার সমর্থন প্রয়োজন, প্লিজ না করবেন না।
আলী আহমদ খান রাগী সুরে বললেন, আবির তোমাদের পাঠিয়েছে? তানভীর চটজলদি উত্তর দিল, না না, ভাইয়া কিছু জানে না, আমরা নিজ থেকে আসছি। রাকিব ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলো, আঙ্কেল, এখানে আসার ব্যাপারে আবিরকে আমরা কিছুই জানাইনি। আবির জানলে কখনো আসতে দিত না, কিন্তু চোখের সামনে আবিরের এত কষ্ট দেখে আমাদের সহ্য করতেও কষ্ট হয়। আবির আপনাকে খুব সম্মান করে, শুধুমাত্র আপনাদের কথা ভেবে নিজের মনের আবেগ প্রকাশ করতে পারে না। সত্যি বলতে আবির মেঘকে অনেক বেশি ভালোবাসে, মেঘকে বিয়ে করতে চায়, কিন্তু আপনারা রাজি হবেন কিনা সেই ভয়ে এতদিন আপনাদের কাছে কিছুই বলতে পারছে না, আর না মেঘকে কিছু বলছে। এখনো মেঘও আবিরকে খুব পছন্দ করে। আপনি ওদের সম্পর্কটা প্লিজ মেনে নিন। এখন আমার কি করতে হবে? আবির আজ বাসায় নিজের মনের কথা জানাবে, মানে মেঘকে বিয়ে করার কথা বলবে। আপনি প্লিজ রাজি হয়ে যাবেন, একমাত্র আপনি বললে বাসার সবাই মেনে নিবে। যদি আমি মেনে না নিই তখন? রাকিব আঁতকে উঠে বলল, আঙ্কেল, এমন কিছু করবেন না প্লিজ। কেন কেন করব না? আমার ছেলের জন্য বউ খোঁজার অধিকার কি আমার নেই? সে নিজে কিছু বলতে সাহস পাচ্ছে না বলে তোমাদের পাঠিয়েছে, আর তোমরাও আমাকে মানাতে চলে এসেছো। শোনো, তোমাদের বন্ধুকে বলে দিও আমি ওর সম্পর্কে মানব না। তানভীর ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কেন মানবেন না বড় আব্বু? আমার ইচ্ছে আমি ছেলেকে দেখে শুনে বিয়ে করাবো। তোমার কোনো আপত্তি আছে? জি। কি? বনু আর ভাইয়া দুজন দুজনকে ভালোবাসে, সেখানে অন্য কাউকে দেখার প্রশ্নই আসে না। তাছাড়া আপনি ভাইয়ার জন্য অন্য কোনো মেয়ে দেখলেও বিশেষ কোনো লাভ হবে না, কারণ ভাইয়া আমার বোন ছাড়া কারো দিকেই তাকিয়ে দেখবে না। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তানভীর, তুমি কি জানো না খানবাড়িতে প্রেম নিষিদ্ধ? প্রেম নিষিদ্ধ বলেই ভাইয়া বনুর সাথে প্রেম করার চিন্তাও করেনি, সরাসরি বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আপনি কি চান চান না ভাইয়া ভালো থাকুক? হ্যাঁ চাই, কিন্তু আমার নিয়ম নীতি ভেঙে নয়। তানভীর রাগে ফোঁস করে বলে ফেলল, কোনো নিয়মনীতি ভাঙার কথা বলছেন? যে নিয়মনীতি সন্তানের খুশি সহ্য করতে পারে না, সেই নিয়মনীতি চিরতর ভেঙে দেওয়া উচিত। আপনাদের নিয়মনীতির কি সন্তানের জীবনের থেকেও বেশি দামি? মানে? তানভীর চুপ হয়ে গেছে। আলী আহমদ খান পুনরায় বললেন, কি বলতে চাচ্ছ? তানভীর গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে না পেলে ভাইয়া সুইসাইড করবে। আলী আহমদ খান বসা থেকে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, হোয়াট? রাকিব শীতল কণ্ঠে বললেন, জি আঙ্কেল, আর বিষয়টা এখন মজার জায়গাতেও নেই। আবির সাথে আমি পার্সোনালি অনেকবার কথা বলেছি, আর তার ঘুরে ফিরে এই একই কথা। প্রায় 30 মিনিটের মতো তানভীর, রাসেল, রাকিব আর আলী আহমদ খানের আলাপ আলাপ আলোচিত চলল। একদম শেষ শেষ পর্যায়ে আলী আহমদ খান শর্ত সাপেক্ষ আবিরদের সম্পর্কটা মোটামুটি ভেবে মেনে নিয়েছেন। রাকিবদের বিদায় দিয়ে তানভীরের সাথে আরো প্রায় 40 মিনিটের মতো কথা বলেছেন। সেখানে বসে আবিরকে রাজশাহী পাঠানোর পরিকল্পনা করেন। আবিরকে একেবারে বাসে উঠিয়ে তারপর মাহমুদা খানের সাথে দেখা করতে যান। ওনার সাথে আলোচনা শেষ করে আলী আহমদ খান বাসায় ফিরে সরাসরি মেঘের রুমে যান। মেঘ তখন বিছানায় বসে বসে আবিরের দেওয়া আংটিটা দেখছিল আর আনমনে কত কি ভাবছিল। হঠাৎ আলী আহমদ খান রুমে ঢুকতেই মেঘ থতমত খেয়ে হাত পেছনে লুকানোর চেষ্টা করলো, কিন্তু আলী আহমদ খানের হুঙ্কারের সঙ্গে সঙ্গে হাত সামনে এনে আংটি দেখাতে বাধ্য হলো। আলী আহমদ খান গুরুগম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি আবিরকে ভালোবাসো? মেঘ অবাক লোচনে তাকিয়ে আবিরের শিখিয়ে দেওয়া কথাগুলো মনে করার চেষ্টা করলো, কিন্তু আলী আহমদ খানের সামনে দাঁড়িয়ে মিথ্যে বলার মতো সাহস মেঘের নেই, তাই বাধ্য হয়ে বলল, জি। বিয়ে করতে চাও? মেঘ আঁতকে উঠে শীতল চোখে তাকালো, কিছুক্ষণ নীরব থেকে ধীর কণ্ঠে বলল, আপনারা রাজি থাকলে। আলী আহমদ খান গুরুভাব কণ্ঠে বলে উঠল, তুমি সত্যি সত্যি আবিরকে ভালোবাসো? আর বিয়ে করতে চাইলে আমি যা বলবো তা মানতে হবে। যদি রাজি থাকো তাহলে 3 দিন পরই তোমাদের বিয়ে দিয়ে দিব। বলো রাজি আছো? মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে রইল। আলী আহমদ খান পুনরায় বললেন, আবারও বলছি, যদি আবিরকে নিজের করে পেতে চাও তাহলে আমার শর্ত মানতে হবে। আবিরকে চাও কিনা বলো? মেঘ কাঁপা কাঁপা গলায় বলল, চাই। ঠিক আছে, তোমার ফোনটা আগামী 3-4 দিন আমার কাছে জমা থাকবে, আর তুমি কোনোভাবে আবিরের সাথে যোগাযোগ করতে চেষ্টাও করবা না। আমার সিদ্ধান্ত ছাড়া বাসার বাহিরেও পা রাখবা না। মেঘ শক্ত কণ্ঠে জানতে চাইলো, এগুলো কোনো কেন করতে হবে বড় আব্বু? আলী আহমদ খান মেঘের মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, তুমি আবিরের বউ হলে সম্পর্কে আমি তোমার কি হব? আলী আহমদ খানের মুখ এমন প্রশ্ন শুনে মেঘ বিস্ময় সমেত তাকিয়ে রইল, মনের ভিতর উত্তর থাকা সত্ত্বেও দেওয়ার মতো শক্তি পাচ্ছে না। আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, শ্বশুর আব্বু হব তো নাকি?
শ্বশুর আব্বুর কথাটা শুনেই মেঘ লজ্জায় নুয়ে পড়েছে। কান দিয়ে অনবরত উষ্ণ ভাব বের হচ্ছে। আলী আহমদ খান মুচকি হেসে বললেন, আমার তো মেয়ে নেই, তাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ছেলের বউ মানে আমার আবিরের বউ আমাকে আব্বাজান বলে ডাকবেন। আজ আমি আমার ছেলের বউকে পেয়েছি, তাই আজ থেকে তুমি আমাকে আব্বাজান ডাকবে। এই অনিশ্চিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মেঘ কি করবে বুঝতে পারছে না। হঠাৎ কি ভেবে ওড়না টেনে মাথায় দিয়ে তৎক্ষণাৎ পায়ে হাত দিয়ে সালাম করলো। আলী আহমদ খান সালামি দিতে দিতে বললেন, আব্বাজান বলো শুনি একটু। মেঘের বুকের ভিতর উথাল পাতাল ঢেউ শুরু হয়ে গেছে। ইদানিং আবিরের সামনেও এতটা লজ্জা পায় না যতটা লজ্জা বড় আব্বুকে সামনে পাচ্ছে। মেঘ নিজের সাথে যুদ্ধ করে বুক সাহস নিয়ে আস্তে করে বলল, আব্বাজান। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মনের আশা আজ পূরণ হলো। এখন বলো, তুমি কি তোমার আব্বাজানের জিদ দেখতে চাও না? তোমার আব্বু প্রতিনিয়ত আমার সাথে খোঁচাখুচি করে, অথচ আমি কিছুই বলি না। তুমি যদি আমার কথা মানো তাহলে এবার আমিই জিতবো। তুমি কি চাও না আমি জিতে? জি, চাই। ঠিক আছে, আমাদের মধ্যকার আলোচনা যেন তোমার আব্বুর কানে না যায়। এখন বলো, তুমি কি আমার শর্তে রাজি আছো? জি, আমি সব শর্তে রাজি, কিন্তু আলী আহমদ খান জিজ্ঞেস করলেন, কিন্তু কি কিছু লাগবে? মেঘ মাথা নিচু করে শক্ত কণ্ঠে বলল, আমার শুধু আবির ভাইকেই লাগবে। তোমার আবির ভাইকে তুমি ঠিক সময় পেয়ে যাবে, চিন্তা করো না। সেদিনের পর থেকে তানভীর আর মেঘ দুজনেরকে আলী আহমদ খান যা বলেন তারা তাই করে। মেঘকে নিয়ে শপিং এ যাওয়া, ফেসিয়াল করাতে পার্লারে নিয়ে যাওয়া, এমনকি তানভীর এলাকার স্পাইগুলোকে পর্যন্ত আবিরের কল ধরতে নিষেধ করে দিয়েছে। সবই আলী আহমদ খানের কথাই করেছে। ওনার কথা না মানলে উনি মেঘ আবিরের বিয়ে মানবে না। এই আতঙ্কে তানভীর সব মেনে নিয়েছে। প্রথম দুদিন বাসার কেউই কিছু জানতো না, জানতে পারেনি, কিন্তু একদিন সিফাত কাউকে না জানিয়ে বাসায় চলে আসায় কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিল। সিফাতের চালচলন খুব একটা সুবিধাজনক মনে হয়নি আলী আহমদ খানের। পরিকল্পনা করে তানভীরকে দিয়ে মেঘের বাহিরে পাঠিয়ে দিয়েছিল। সিফাত বাসা থেকে যাওয়ার পর থেকে বাসায় সিফাতকে নিয়ে টুকটাক আলোচনা শুরু হচ্ছিল। মেঘের কানে এসব গেলে মেঘ কষ্ট পাবে, তাই উনি একদিনের মধ্যেই সবকিছু রেডি করে বাসার সবাইকে জানিয়ে দিয়েছে। মোজাম্মেল খান আগে থেকে রাজি ছিলেন। তাছাড়া মেঘদের ব্যাপারে ওনার সিদ্ধান্ত তেমন কার্যকর নয়, সেজন্য আলী আহমদ খানের কথাই শেষ কথা ছিল। বর্তমান লজ্জায় ওষার মেঘ জোরপূর্বক নিজের চোখ বন্ধ করে রেখেছে। আবেগম্বিত দৃষ্টিতে মেঘকে নিহারা করছে। আশেপাশে না তাকিয়ে আবির সরাসরি নিজের রুমে গিয়ে মেঘকে কোল থেকে নামালো। মেঘের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইলো, আমাকে এত কষ্ট দিয়ে কি শান্তি পেয়েছিস? এই যে সারা জীবনের জন্য পেতে যাচ্ছি। আবির মুচকি হেসে বলল, তুই এমনিতেও আমারই। মেঘ হঠাৎই ভ্রু কুঁচকালো। আবিরের চোখে চোখ রেখে আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি মাথায় রিভলভার ধরেছিলেন কোন সাহসে? যদি আপনার কিছু হয়ে যেত? তোকে না পেলে সত্যি কিছু একটা হয়ে যেত। বাজে কথা বলবেন না। আবির মুচকি হেসে ফোনে সম্পূর্ণ ভলিউম দিয়ে গান চালিয়ে অতর্কিতে নাচতে শুরু করলো। মেঘ বিহ্বল হয়ে তাকিয়ে আবিরের নাচ দেখছে। আবিরের পুরোপুরি জ্ঞানশূন্য অবস্থায় নিচেই চলছে। রুমের দরজা খোলা থাকায় নিচ পর্যন্ত গানের শব্দ আসছে। সবাই অবচেতন মনে চোখাচোখি করলো। মিম মাঝখান থেকে বলে উঠলো, আমি গিয়ে দেখবো। আলিফ নিরুদ্বেগ ভঙ্গিতে বলে উঠলো, সব ব্যাপারে মাতাব্বরি। মিম ভেঙচি কেটে বলল, তোমার কোনো সমস্যা? তানবীর ব্যস্ত কণ্ঠে বলল, ভাইয়ারা জামা কাপড়গুলো দিতে হবে, আমি যাচ্ছি। মোজাম্মেল খান উদ্বিগ্নপূর্ণ ভঙ্গিতে বললেন, হ্যাঁ হ্যাঁ, দেখো খুশিতে পাগলই না হয়ে গেছে কিনা। তানভীর মৃদু হেসে ছুটল নিজের রুম থেকে। আবিরের জামা কাপড় নিয়ে আবিরের রুমের দরজায় এসেই থমকালো। আবিরের এলোপাতাড়ি নাচ দেখে সহসা পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করলো। মেঘ এক কর্নারে দাঁড়িয়ে হাত দিয়ে মুখ চেপে নির্বাক চোখে আবিরের তৃপ্ত আদলের তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে চিৎকার করে কান্না করা মানুষটা এখন কি সুন্দর হাসছে। তানভীর মেঘকে আস্তে করে ডাকলো। মেঘ এগোতেই আবিরের জামা কাপড়গুলো মেঘের হাতে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়াকে একটু তাড়াতাড়ি রেডি হতে বলিস, ফটোগ্রাফার ওয়েট করছে। আর হ্যাঁ, তোর বান্ধবীকে অনেকগুলো কল দিয়েছি, একবার অর্ধেক কথা শোনার পর থেকে কল আর রিসিভই করেনি। মেঘ মেঘে সুরে বলল, তোমার প্রেমিকা তুমি সামলিও। আফসোস, কেউ একজন বলেছিল সময় হলে জানাবে, তার সময়ও হলো না, আমাকে কিছু জানালোও না। তানভীর মেঘের মাথায় আস্তে করে গাঁটটা মেরে বিড়বিড় করলো, আমার আগে তুই তো প্রপোজ করে ফেলেছিস।
আমি আবার ভাবি বানানোর জন্য প্রপোজ করেছি, আর তোমার প্রেমিকার বানাতে নয়। ওকে? ওকে ওকে। মেঘ জামা বিছানার উপর রাখছে, এর মধ্যে তানভীর আচমকা ডাকলো, ভাইয়া। তানভীরকে আগে দেখলেও আবির নাচের মনোযোগে নষ্ট করেনি। এখন তানভীরের ডাকে ফোনের দিকে নজর পড়তেই থামলো। গুরুগম্ভীর কণ্ঠ বলল, শালা তুই দাঁড়া শুধু। আবির দৌড় দিয়ে আগেই তানভীরের দুহাতে আবিরের রুমের দরজা চাপিয়ে দৌড়ে বেলকুনির পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ঘন ঘন শ্বাস ফেলছে। আলী আহমদ খান মৃদুস্বরে জানতে চাইল, এভাবে ছুটছো কেন, আর আবিরে বা কি করে? তানভীর সিঁড়িতে দাঁড়িয়ে আবিরের নাচের ভিডিও অন করলো। 5 থেকে 7 সেকেন্ড চলার পরই অফ করে দিয়েছে। ঠোঁটে হাসি রেখে বলল, খুশিতে পাগল না হলেও নাচতে নাচতে নিশ্চিত পাগল হয়ে যাবে। উপস্থিত সবাই একসঙ্গে হেসে উঠল। এদিকে মেঘ আবিরকে থামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, আপনি আমার ভাইকে মারতে চাচ্ছেন কেন? মারবো না তো কি, চুমু খাবো? অবশ্যই চুমু খাওয়ার জন্য তো তুই আছিস, তাই না? মেঘ ঠোঁট উল্টিয়ে নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির শক্ত কণ্ঠে বলল, ইস, ভাল লাগে না। মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করলো, কেন, কি হয়েছে? সেজেগুজে পুরো পুতুল হয়ে আসছিস, ধরতেও পারছি না, কিছু করতেও পারছি না, ধুর, ভাল লাগে না। মেঘ আনমনে বলে উঠল, না সাজলে কি করতেন? আবির মেঘের চোখের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে আস্তে করে চোখ মেরে বলল, রোমান্স করতাম। মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। আবির প্রথমবারের মতো মেঘকে চোখ মেরেছে। হতবিম্বল মেঘ নিস্তব্ধ হয়ে গেছে। আবির দূর কদম এগিয়ে এসে মেঘের কাছে ফিসফিস করলো, এভাবে তাকিয়ে নিজের বিপত্তি ডেকে আনছিস কেন? আমাকে তোর সাজ নষ্ট করাতে বাধ্য করিস না, প্লিজ। মেঘ নিজেকে সামলে অনুষ্ণ কণ্ঠে বলল, শাওয়ার নিয়ে আসুন তাড়াতাড়ি। আবির বিছানার পাশ ধপ করে বসে উদাসীন কণ্ঠে বলল, শার্টের বোতামগুলো খুলে দে। আমি পারবো না। তাহলে আমিও শাওয়ার নিতে যাব না। আবির ভ্রু নাচালো। মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে এগিয়ে এসে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, আপনি বড্ড জ্বালাচ্ছেন। আবির ঠোঁট ভিজিয়ে নরম সুরে বলল, পাগলকে উস্কাবি আর তার পাগলামি সহ্য করবে না তা কি করে হয়? সোনা। সোনা শব্দটা শুনেই মেঘ থম মেরে দাঁড়িয়ে পড়েছে। পরপর দ্রুত গতিতে সব বোতাম খুলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, শেষ, তাড়াতাড়ি যান। আবির মুচকি হেসে তাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে যেতে রাগে সরে বলল, রুম থেকে বের হলে আমি কিন্তু বিয়ে করব না। মেঘ রাগে চোখে তাকালেই আবির ঠান্ডা কণ্ঠে বলে উঠল, এত কিউট করে সে যে এভাবে তাকাস কেন? যাচ্ছি তো। আবির ওয়াশরুমে ঢুকে গেছে। মেঘ বিছানার এক কোণে বসে আনমনে হাসছে। আজকের আবির ভাই যেন আগাগোড়া ভিন্ন। কথায় কথায় লজ্জা দেওয়ার জন্য একমাত্র কাজ। লজ্জায় মেঘের গালে দেওয়া গোলাপি ব্লাশ এখন টকটকে লাল দেখাচ্ছে। মেঘ আবিরের হলুদের পাঞ্জাবিটা দেখছে। গায়ে হলুদের পুরো শপিং তানভীর একাই করেছে, যদিও আবিরের পছন্দের বাহিরে কিছুই করেনি। আবিরের যে রঙের পাঞ্জাবি পরার ইচ্ছে, মেঘকে যে রঙের শাড়ি পরানোর ইচ্ছে ছিল, আর ঠিক যেভাবে সাজানোর ইচ্ছে ছিল, তানভীর সেভাবেই সবটা করেছে। আপাতত বাহিরে ফটোশুট হবে, সন্ধ্যার পর মেইন প্রোগ্রাম শুরু হবে। তখন তখনের জন্য লেহেঙ্গা কিনে রেখেছে। আবির কিছুক্ষণের মধ্যে কোমরে তাওয়াল জড়িয়ে বেরিয়ে আসছে। লাজুক মেঘ এক পলক দেখে লজ্জায় সেই সেই যে মাথা নিচু করেছে আর চোখ তুলে তাকাতেই পারছে না। আবির আরেকটু শুকনো তাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কোথায় ছবি তুলবি? মেঘ এক নাগাড়ে অনেকগুলো জায়গার নাম বলল। আবির প্রশস্ত নেত্রে তাকিয়ে প্রশ্ন করলো, এই 3 দিন কি শুধু জায়গায় ঠিক করেছিস? হ্যাঁ। আবির আস্তে করে বলল, এখন পাঞ্জাবিটা পরিয়ে দে। মেঘ আবারও ঠোঁট উল্টালো। আবির সঙ্গে সঙ্গে বলল, যত দেরি করবি তত কম ছবি তুলতে পারবি, এই আমি বলে রাখলাম। শ্বশুরের সাথে মিলে জামাইকে কষ্ট দেওয়া না, এর প্রতিশোধ আমি কড়াই গন্ডায় ফেরত নিব। মেঘ ধীর গতিতে পাঞ্জাবির বোতাম খুলছে আর মনে মনে আবিরকে বকছে, বেহায়া বেয়াদব বেটা। অকস্মাৎ কেউ একজন দরজায় ডাকলো। মেঘ দরজার দিকে তাকিয়ে উঁচু সুরে বলল, দরজা খোলা আছে। দরজা খুলতেই মালার গম্ভীর মুখ ভেসে উঠল। আবির মালাকে দেখে তড়িৎ বেগে বিছানার উপর রেখে দেওয়া তাওয়ালটা টেনে নিজের গা ঢেকে ফেলেছে। আবিরের ঝড়ের গতিতে গা ঢাকা দেখে মালা ঠোঁট বাঁকালো। মেঘ মালাকে দেখে হাসি মুখে বলল, আপু কেমন আছেন? ভালো। মেঘ পুনরায় বলল, ভেতরে আসুন। আবির আবার শক্ত কণ্ঠে মেঘকে বলল, পাঞ্জাবি কি পরিয়ে দিবি? মালা আবিরকে এক নজর দেখে রাজ ভারী কণ্ঠে বলল, অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত, ফুফা তোমাদের ডাকতেছে, এটাই বলতে আসছিলাম।
ধন্যবাদ। আব্বুকে গিয়ে বল একটু সময় লাগবে, আর যাওয়ার আগে দরজাটা চাপিয়ে রেখে যা। মালা দাঁতে দাঁত চেপে দু হাতে ঠাস করে দরজাটা বন্ধ করেছে। উচ্চ শব্দে আবির মেঘ দুজনেই চোখ বন্ধ করে ফেলেছে। মেঘ চোখ খুলে শান্ত গলায় বলল, আপুর সাথে এইভাবে কথা বলা ঠিক হয়নি আপনার। ঠিক বেঠিক আমাকে বোঝাতে হবে না ম্যাডাম। এই মালা আমাকে খুব জ্বালিয়েছে, শুধুমাত্র আব্বুর ভয়ে এতদিন বাড়াবাড়ি করিনি, নয়তো মালাকে অনেক আগেই শায়েস্তা করে ফেলতাম। মেঘ কেবল মুচকে হাসলো, কিছু বলার প্রয়োজন মনে করলো না। আবির রেডি হয়ে মেঘকে নিয়ে নিচে নামছে। আবিরের মামার বাড়ির সবাই ইতিমধ্যে চলে আসছে। মেঘের মামা বাড়ির মানুষও এখনো আসেনি। মাইশা আপুর লাস্ট মাস চলছে, কিছুদিনের মধ্যে ডেলিভারি, তাই উনি আজ আসতে পারেনি। শরীর সুস্থ থাকলে বিয়ে বা বৌভাতে অন্ততপক্ষে আসবেন। আবির মামা মামিদের সাথে কথা শেষ করে বাসা থেকে বের হলো। বাসার সামনে তানবীর দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বন্যাকে একাধারে কল দিয়ে যাচ্ছে। আবির আচমকা তানবীরের এক হাত পেছন থেকে চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, শালা তুই আব্বুর কাছে গিয়েছিলি কোন সাহসে? মেঘকে আতঙ্কিত কণ্ঠে বলল, প্লিজ ভাইয়াকে ছাড়ুন। তানবীর ব্যথায় আর্তনাদ করতে করতে তপ্ত সুরে বলল, আমাকে মেরে লাভ নেই, আমরা না গেলে আজকের এই স্পেশাল দিনটা পেতেই না। তানবীরকে ছেড়ে আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমরা মানে? আর কে কে গেছিল? রাকিব ভাইয়া আর রাসেল ভাইয়া। হারামির দল, ওই দিন আমাকে ফোনে আসার কারণ এটাই ছিল ওদের। তোরা সব কয়টাই দেখে নিব, শুধু কয়েকটা দিন যাক। এর মধ্যে সাকিব আসছে। এক দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া ফাইনালি আমি তোমাদের বিয়ে খেতে আসছি, ভাবতেই পারছি না। সাকিব আচমকা ঘাড় কাত করে আহ্লাদি কণ্ঠে বলল, হাই ভাবি। হাই। আবির আর চোখে তানবীরের দিকে তাকালো। তানবীর বন্যাকে কলের পর কল দিচ্ছে দেখে আবির মৃদু সুরে বলল, যতই চেষ্টা করো আমার রেকর্ড ভাঙতে পারবি না। রেকর্ড ভাঙার কোনো ইচ্ছে নেই আমার, আপাতত মেয়ের রাগটা কমলেই চলবে। আবির রাশভারী কণ্ঠে বলল, এসব বাদ দিয়ে বিকেলে সোজা ওদের বাসায় যাবি, ওর আব্বু আম্মুর বোনকে দাওয়াত দিবি, সাথে করে বন্যা আর ভাইকে নিয়ে আসবি। মেঘ, মিম, আরিফ, আইরিন, সাকিব, তানবীর আর আবির ফটোশুট করতে বেরিয়েছে, সাথে ক্যামেরাম্যান তো আছেই। সবাই হাসি খুশিতে থাকলেও আরিফ আর মিম একটু পরপর ঝগড়া লেগেই আছে। একবার তানবীর, আরেকবার আইরিন আটকে আটকে রাখছে। ফটোশুটের লাস্ট দিকে তানবীর ওদের থেকে বিদায় দিয়ে বন্যাদের বাসায় আসছে, সাথে দুটো কার্ডও নিয়ে আসছে। একটা নর্মাল দাওয়াতের কার্ড, অন্যটা বন্যার জন্য স্পেশালভাবে বানানো, যদিও প্ল্যানটা মেঘে দিয়েছে। তানবীর বাসায় ঢুকতে বন্যার বড় বোনের সাথে দেখা। তানবীরকে দেখে মোলায়েম কণ্ঠে বলল, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল আন্টি বাসায় নেই? আব্বু আম্মু আর রিত একটু বাহিরে গেছে। বসো, শুনলাম মেঘের বিয়ে। তানবীর বিয়ের কার্ড হাতে দিয়ে বলল, জি আপু, হুট করে সবকিছু ঠিক হয়েছে যে সময় নিয়ে ওইভাবে দাওয়াত দেওয়া সম্ভব হয়নি। আপনাদের কিন্তু দুদিনেরই দাওয়াত, আগামী কমিউনিটি সেন্টারে আর পরশুদিন বাসায়। আঙ্কেল আন্টিকে বলবেন অবশ্যই যেতে হবে। আর এখন আপনি আর বন্যা রেডি হয়ে আমার সাথে বাসায় চলুন। আরে না ভাই, আমি যাব না, বন্যাকে নিয়ে যাও। মেঘ আরো 5 বছর আগে থেকে আমাকে বলে রাখছে, ওর বিয়েতে বন্যাকে কম করে হলেও 3 দিনের জন্য দিতে হবে। আমিও মেঘকে কথা দিয়েছিলাম, বন্যা বিয়ে না হলে আমি আব্বুকে বুঝিয়ে 3 দিনের জন্য পাঠাবো। এখন দেখো, মেঘের বিয়ের কথা শোনার পর থেকে সেই যে মুখ ফুলিয়ে রুমে ঢুকেছে, আর বেরই হচ্ছে না। গত 2-3 দিন আব্বু অসুস্থ ছিল, এই অবস্থায় বাসা থেকে বের হতে পারছিল না ঠিকই, তবে 24 ঘন্টা শুধু মেঘ কি করছে, মেঘ কি হয়েছে, মেঘ কেমন আছে এসব করেই কাটিয়েছে। আব্বু অসুস্থ না থাকলে আমি নিজে বন্যাকে নিয়ে তোমাদের বাসা থেকে ঘুরে আসতাম। বন্যা কোথায় এখন? রুমে। ওর সাথে একটু কথা বলা যাবে? আসো। বন্যার বোন দরজার সামনে দাঁড়িয়ে চলে ডাকতে ডাকতে বলল, এই বন্যা, দরজা খোল, মেঘের ভাই তোর সাথে কথা বলতে আসছে। আমি দরজা খুলবো না, ওনাকে চলে যেতে বলো। বন্যা, তানবীর এখানে দাঁড়িয়ে আছে, দরজাটা খোল। বললাম তো খুলবো না। তানবীর এবার মোলায়েম কণ্ঠে বলল, বন্যা প্লিজ দরজাটা খুলো। আপনি চলে যান এখান থেকে, ধুমধাম করে বোনের বিয়ে দিন গিয়ে। তানবীর কপালে ঘাম মুছে শক্ত কণ্ঠে বলল, তুমি না গেলে বোন বিয়েতে বসবে না, কারণটা তুমি খুব ভালোভাবেই জানো। বন্যা এবার একটু থামলো। তানবীর শান্ত কণ্ঠে পুনরায় বলল, প্লিজ বন্যা, দরজাটা খুলো, আমার কথাগুলো অন্তত শোনো।
বন্যা রাগে ফুঁসতে ফুঁসতে দরজা খুলে রাগান্বিত কণ্ঠে বলল, সবকিছু ঠিকঠাক করে এখন আমাকে মিথ্যে গল্প শোনাতে আসছেন? বন্যার বোন ধীর কণ্ঠে বলল, বন্যা আস্তে কথা বল। তানভীর মৃদুস্বরে বলল, সমস্যা নেই আপু, ওকে বলতে দেন। বন্যার বোন স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি ওর সাথে কথা বলো, আমি চা নিয়ে আসছি। বন্যার বোন চলে যেতেই তানভীর মলিন কণ্ঠে বলল, সরি। বন্যার দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে, কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, সরি। মেঘের চিন্তায় আমি দু রাত এক ফোঁটাও ঘুমাতে পারিনি। আমি সেদিন কথাগুলো না বললে মেঘ শাড়ি পরে বের হতো না, আর পরবর্তী ঘটনাগুলো ঘটতো না। সব দোষ আমার। আমি মেঘের ভালো চাইতে গিয়ে খারাপ করে ফেলেছি। এসব ভেবে উঠতে বসতে আমার নিজেকে মারতে ইচ্ছে করছিল। আপনাকে কত শত কল দিয়েছি, এক পর্যায়ে আপনি আপনার নাম্বারটা পর্যন্ত ব্লক করে দিয়েছেন। আমি দিশ বিদেশা পাচ্ছিলাম না। বাসায় আব্বু অসুস্থ, ওইদিকে মেঘের কি হয়েছে জানতে পারছিলাম না। আপনাদের বাসা যাওয়ার শক্তি আর সাহস কোনোটাই পাইনি। আমাকে এত কষ্ট কেন দিয়েছেন আপনারা? আমি আপনাদের কি এমন ক্ষতি করেছি? একটা বারের জন্য কি জানানো যেত না আমাকে? তানভীর বন্যার দিকে তাকিয়ে অনুষ্ণের কণ্ঠে বলতে শুরু করেছে, তুমি বিশ্বাস করো, আমি বা বনু চাইলেও কিছু করতে পারছিলাম না। যেখানে ভাইয়ার সাথে পর্যন্ত যোগাযোগ বন্ধ করতে বাধ্য করা হয়েছে, সেখানে কতটা চাপ ছিলাম আমি একবার ভাবো। তোমাকে তো আগেই বলেছি, বনুর ফোন বড় আব্বুর কাছে জমা ছিল, আর আমি গত 3 দিন নিজের ইচ্ছেতে কোনো দিক পাও বাড়াতে পারিনি। ঘুমাতে গেলে পর্যন্ত বড় আব্বু অনুমতি নিয়ে যেতে হয়েছে। আমাকে এমনভাবে থ্রেট করা হয়েছে, যদি আমি কোনোভাবে ভাইয়ার সাথে বা কারোর সাথে ভাইয়ের বিষয় নিয়ে কথা বলি তাইলেই বিয়ে বাতিল। একজন মানুষ যদি 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট অন্তত অন্তর অন্তর কল দিয়ে কাজের অর্ডার দেন, আর সে কাজ হয়েছে কিনা সেটার প্রমাণ পর্যন্ত চান, ওই অবস্থায় আমি কিভাবে কি করতাম বলো? তোমাকে বাসা থেকে বের করে যে দুটা কথা বলবো, এতটুকু সময় আর সুযোগও আমাকে দেওয়া হয়নি। শুধু আমি না, রাকিব ভাইয়া আর রাসেল ভাইয়াও থ্রেটের উপরেই ছিল। বিভিন্ন প্রয়োজনে বড় আব্বু সামনে দাঁড়িয়ে একে তাকে কল দিতে হচ্ছিল, সেখানে বারবার তোমার কল আসা কতটা বিপজ্জনক একবার ভাবো। আমি সত্যি দুঃখিত, এখন প্লিজ চলো। তানভীর বন্যার জন্য আনা স্পেশাল কার্ডটা বন্যাকে দিল। বন্যা কার্ডটাকে ভালোভাবে পরখ করে চোখ মুছে চাপা সরে বলল, আমি যাব, তবে শুধুমাত্র মেঘের জন্য। তানভীর মুচকি হেসে বলল, ধন্যবাদ। বন্যা ফোঁস করে উঠল, ধন্যবাদ দিতে হবে না, আপনার সাথে আমার কোনো কথা নেই। তানভীর মর্মরা হয়ে বলল, আমার কি দোষ? বন্যা ভ্রু গুটিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনার কোনো দোষ নেই। আপনি তো অপাবুদ্ধি, সব দোষ আমার। আমি কেন এত ভাবি? তুমি দায়িত্বশীল বিনস্র একটা মেয়ে, তুমি ভাববে না তো কে ভাববে বলো? তাছাড়া তুমি সেদিন বনুকে কথাগুলো না বললে বনু আর ভাইয়ার অসাধারণ মোমেন্টগুলো মিস হয়ে যেত, আর সবাইকে বিয়েতে রাজি করানোর জন্য ভাইয়াকে যে কোনো পর্যায়ে যেতে হতো। এখন আলহামদুলিল্লাহ সবকিছু আমি সামলে নিয়েছি। যা ঝড় গিয়েছে সব আমার উপর দিয়ে গিয়েছে। ভাইয়ার খুব বেশি ফাইট করতে হয়নি। আর বনুর কথা কি বলবো, ও তো গত 3 দিন সারাটাক্ষণ শুধু বন্যা আর বন্যা করেই যাচ্ছিল। আজ সকালে আমাকে রীতিমতো থ্রেট দিয়েছে, বিকালের মধ্যে তোমাকে যেভাবেই হোক বাসায় নিয়ে যেতে হবে। বনুর ভাইয়াকে পাওয়ার খুশির থেকেও বেশি কষ্ট লাগছিল তোমাকে ওর মনের কথাগুলো বলতে না পারতে। বাসার তো সেভাবে কথা বলতে পারতাম না, কিন্তু বনুকে নিয়ে বের হলেই তোমার সাথে দেখা করতে পাগলা হয়ে যেত। কিন্তু কি করতাম বলো? বড় আব্বু একদম সময় বেঁধে কোনো কাজে পাঠাতেন। তুমি তো জানোই উনি এক কথার মানুষ, কাজে এদিক সেদিক হলে খবর আছে। বাই চান্স আমার কারণে ভাইয়ার বিয়ে আটকে গেলে আমি সারা জীবনও নিজেকে মাফ করতে পারতাম না। ভাইয়ার সামনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলতাম। আমার মুখের সামনে একটা কথাতে ভাইয়া যে মস্ত বড় ভুল সিদ্ধান্তটা নিয়েছিল, আমি চাইনি সেই সিদ্ধান্তের জন্য বর্তমানে ওদের উপর কোনো প্রভাব পড়ুক। তাই ভাইয়াকে সারপ্রাইজ দিতে নিজেই বলির কুমোরে হয়েছে। সেই সাথে ভাইয়ার সারপ্রাইজের কিছুটা প্রভাব তোমার উপরও পড়ে গেছে। তার জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। এমনকি কানে ধরতে হবে? বন্যা থমথমে খেয়ে বলল, না না, কানে ধরতে হবে না, আপনি একটু অপেক্ষা করুন, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। তানভীর নিচে চলে আসছে। বন্যার বোন চা নাস্তা দিয়ে মেঘের বিয়ের বিষয়ে কথা বলছে। কিছুক্ষণের মধ্যে বন্যা নিচে এসে স্বাভাবিক কণ্ঠে বলল, আব্বু আম্মু আসেনি এখনো? না, আমি আব্বুকে আগে বলে রেখেছি, তুই যা, সমস্যা নেই। তানভীর ধীর কণ্ঠে বলল, আমি ভাবছিলাম হৃদকে নিয়ে যাব। হৃদ যাবে না ভাইয়া, বিয়েতে ওর ইন্টারেস্টিং কম, ও শুধু ঘুরতে পছন্দ করে। এখন যদি বলা হয় চল সিলেটে যাই, 2 মিনিট লাগবে না
সে ব্যাগ নিয়ে হাজির। আর যদি মুখ ফসকে বলে ফেলি বিয়েতে যেতে হবে, তাহলে ওর তালবাহানা শুরু হয়ে যাবে। ওর আশা করে লাভ নেই, তার থেকে বরং বন্যাকে নিয়ে যাও। আচ্ছা আপু, কাল পরশু দুদিনই দাওয়াত রইল, অবশ্যই আসবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। বন্যা, তুইও সাবধানে থাকিস। আচ্ছা আপু। তানভীর বন্যাকে নিয়ে বেরিয়ে মোখলেস মিয়ার দোকান পর্যন্ত আসতেই মোখলেস মিয়াকে নজরে পড়ল। উনি ওদের দেখে বসা থেকে দাঁড়িয়ে পড়েছে। তানভীর একটু সামনে গিয়ে বাইক থামিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি এখনই। তানভীর মোখলেস মিয়ার সামনে এসে ভ্রু নাচাতেই মোখলেস মিয়া ভারী কণ্ঠে বললেন, কি হইতেছে? তানভীর তপ্ত সুরে বলল, আপনার বউরে আমার বাড়িতে লইয়া যেতেছি। ক্যারে? আর কত বাপের বাড়িতে রাখবো? শ্বশুর বাড়ির হাওয়া বাতাস তো দরকার আছে নাকি? আমার বউরে কিছু হইলে আমি কিন্তু তোমারে ছাইড়া দিতাম না। আহা, আসছে। নিজের দুইটারে সামলান, আমারটা আমি বুঝে নিব। আপনাকে শুধু জানাতে আসছিলাম, এখন আসি। বন্যাকে নিয়ে বাসায় আসতে আসতে সন্ধ্যার পর হয়ে গেছে। আবিরদের পুরো বাড়ি লাল, গোল্ডেন, বেগুনি, সবুজ, নীল রঙের আলোকসজ্জায় ঝলমল করছে। বাসার সামনে বিশাল আকৃতির গেট, বড় করে আবির মেঘের নাম লেখা। বন্যা মন্ত্রযুক্ত নয়নে তাকিয়ে আছে। মেঘের 2 বছরের অনাবিল ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছে। গেট বের হতেই মোজাম্মেল খান আর আলী আহমদ খানের সাথে দেখা। বন্যা সালাম দিতে ওনারা একসঙ্গে সালামের উত্তর দিলেন। বন্যার ব্যাগের দিকে এক নজর তাকিয়ে মোজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিলেন, তানভীর, ব্যাগটা কি তুমি নিতে পারো না? তানভীর মাথা নিচু করে হাত বাড়িয়ে ব্যাগটা নিতে নিতে বিড়বিড় করলো, আমি আগেই নিতে চেয়েছিলাম, দেয়নি। মোজাম্মেল খান শুনল কিনা জানে না, বন্যা ওনাদের সাথে অল্প স্বল্প কথা বলে ভেতরে চলে গেছে। ড্রয়িং রুম ভর্তি আত্মীয় স্বজন, মেঘের মামা বাড়ির মানুষজনও ততক্ষণে চলে আসছে। মিমের মামা বাড়ি, খালার বাড়ি থেকেও অনেকেই আসছে। তাছাড়া এলাকার মানুষ তো আছেই। এত এত মেহমান দেখে বন্যার মাথা নিচু করে দ্রুত মেঘের রুমে চলে আসছে। মেঘ লেহেঙ্গা পরে পুরোপুরি রেডি হয়ে বিছানায় বসে বসে বন্যাকে একের পর এক মেসেজ দিচ্ছে, বারবার কল দিচ্ছে। অকস্মাৎ বন্যা কোমল কণ্ঠে ডাকলো, ননদিনী। মেঘ চোখ তুলে তাকিয়ে বন্যাকে দেখে ছুটে গিয়ে বন্যাকে জড়িয়ে ধরে আবেগজড়িত কণ্ঠে বলতে শুরু করলো, আমার খুব কান্না পাচ্ছিল, তোকে বারবার কল দিচ্ছি, মেসেজ করছিলাম, তুই রেসপন্সই করছিলি না। আমি ভাবছিলাম তুই বোধহয় আসবিই না। এই আনন্দের দিনে তুই আমার পাশে না থাকলে আমার সব আনন্দ মাটি হয়ে যেত রে। তুই বিশ্বাস করবি না, বড় আব্বু আমার ফোন নেওয়ার পর থেকে তোর সাথে একটু কথা বলার জন্য আমি কি না করেছি, কত ছটপট করেছি। অন্য কারো ফোন দিয়ে কল দেওয়ার মতো অবস্থা ছিল না। বড় আব্বু এই 3 দিন অফিসও যায়নি, সারাক্ষণ বাড়িতে ছিলেন। ফেসিয়াল করতে পাঠানো, শপিং এ পাঠানো থেকে শুরু করে আমার খাওয়ার রেস্ট সবতেই উনি নজরদারি করেছে। আমি সুযোগ পেলে ভাইয়াকে তোর কথা জিজ্ঞেস করতাম, ভাইয়া কবে নিজের মনের কথা আমাকে বলবে, আমি সেই আশা পর্যন্ত করিনি। সকালে ভাইয়াকে বলেছি যদি তোকে আনতে না পারি তাহলে যেন আজ বাসায় না আসে। বন্যা মোলায়েম কণ্ঠে বলল, আমি সবই বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। তুই যে বিপদে ছিলি এটা ঠিকই বুঝতে পারছিলাম, কিন্তু আমায় রাগ করেছিল তোর ভাইয়ার উপর। উনি মেসেজের রিপ্লাই করে না, ফোন নাম্বার ব্লক করে রেখেছিল। হুট করে আজ কল দিয়ে বলল আগামীকাল বনুর বিয়ে। এই কথা শোনা মাত্র আমার মেজাজ মাত্রা অতিরিক্ত খারাপ হয়ে গেছে। সে যে ফোন সাইলেন্ট করেছিলাম এখনো ওভাবেই আছে। সেসব ভেবে এখনো মন খারাপ করে সাজ নষ্ট করতে হবে না। ওকে বেবি। মেঘ বন্যাকে ছেড়ে আদরের কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে বেবি? আমি আর উত্তর দিব না। আজ থেকে যত কমপ্লিমেন্ট দেওয়ার সব আমার ভাসুর দিবে। উনার নির্লজ্জ মার্কা কমপ্লিমেন্ট শোনার কোনো ইচ্ছে নেই আমার। উনি এখন আর আগের মতো নেই রে। তানভীর গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, এই যে ব্যাগটা, মামা মামিদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। মেঘ আহ্লাদে কণ্ঠে বলল, ধন্যবাদ ভাইয়া, লাভ ইউ। থাক, এখন আর ভালোবাসা দেখাতে হবে না, দিছিলি তো বাসা থেকে বের করে। তোর বান্ধবীর রাগ না কমলে আমি এখন মোকলেস দাদার দোকানে সিঙ্গারা বেচতাম। মেঘ ফিক করে হেসে উঠল। তানভীর বন্যার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, শাড়ি পরে তাড়াতাড়ি রেডি হও। যেতে যেতে আবার থামলো, ঘাড় ঘুরিয়ে হাসি মুখে বলল, লাভ ইউ টু। মেঘ চাপা সুরে বলে উঠল, কাকে বলছো? বন্যা মেঘের দিকে তাকিয়ে রাগে কটমট করছে। তানভীর ভারী কণ্ঠে জানতে চাইলো, কিছু বলেছিস? না না, কিছু বলিনি, তুমি যাও। বন্যা শাড়ি পরে মেঘের রুমে সাজুগুজু করছে। ধীরে ধীরে মেঘের মিমরাও মেঘকে দেখতে আসছে। জান্নাত আর আইরিন মিলে মিমকে জোরে করে শাড়ি পরাচ্ছে।
সব মিলিয়ে মোটামুটি ৮-১০ জন মেঘের রুমে উপস্থিত। লেহেঙ্গা পরার কারণে মেঘ ঠিকমতো নড়াচড়া করতে পারছে না, তাই চুপচাপ বিছানায় বসে বসে সবার সাজগোজ দেখছে। আবির মেঘকে দেখতে দেখে মেঘের রুমের দরজায় এসে থমকে দাঁড়িয়েছে। রুম ভর্তি এত মানুষ দেখে সঙ্গে সঙ্গে কপাল কুঁচকালো, ঘাড় কাত করে মেঘকে দেখার চেষ্টা করলো। মেঘের লেহেঙ্গা পরে রাজরানী সেজে বিছানায় ঠিক মাঝ বরাবর বসে আছে মেঘ। মেঘকে দেখে আবিরের হৃদস্পন্দন জোরালো হচ্ছে। কেউ দেখার আগে আবির দরজা থেকে সরে কিছুটা দূরে গিয়ে উচ্চস্বরে ডাকলো, মেঘ। মেঘ বিছানা থেকে নামতে নামতে উত্তর দিল, জি। আবির পুনরায় ডাকলো, আই মেঘ। মেঘ দুহাতে লেহেঙ্গা কিছুটা উঠিয়ে দরজা পর্যন্ত ছুটে গেল। দরজার সামনে আবিরকে না পেয়ে ভ্রু কুঁচকে আবির কোথায় আছে দরজা দেখার জন্য বেলকনির দিকে ঝুঁকলো। আচমকা মেঘের স্নিগ্ধ গালে ঠোঁট ছোঁয়ালো আবির। মেঘ পূর্ণ বেদিত আখিতে তাকানোর পূর্বে আবির দ্রুত স্থান ত্যাগ করলো। মেঘ গালে হাত রেখে থম মেরে দাঁড়িয়ে আছে, বুকের ভিতর হৃৎপিণ্ডটা পিটপিট করছে। আবিরের অযাচিত কর্মকাণ্ড গুলো মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মেঘ পুনরায় রুমে চলে গেছে। আবির সিঁড়ি দিয়ে নামতে নামতে ব্যস্ত কণ্ঠে বলল, প্রোগ্রাম কখন শুরু হবে? আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন, একটু ধৈর্য রাখো। 14 মিনিট 20 সেকেন্ড যাবৎ ধৈর্য ধরে বসে আছি। আর কত? আপনাদের বেশি দেরি হলে আমি কি মেঘকে নিয়ে প্রোগ্রামে শুরু করে দেব? আলী আহমদ খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন, 10 মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আবির বিড়বিড় করতে করতে যাচ্ছে, 5 মিনিট হলে ভালো হতো। আলী আহমদ খান আবিরের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হঠাৎ তপ্ত সুরে মোজাম্মেল খানকে ডাকলেন। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়েছে। সম্পূর্ণ ছাদ জুড়ে লাইটিং, বিশাল আকৃতির স্টেজ করা হয়েছে। ক্যামেরাম্যানরা আবির মেঘের ছবি তোলায় ব্যস্ত। আইরিন মিম নিজে প্রিপারেশন নিচ্ছে। তানভীর, সাকিব সবাইকে ঠিকঠাক মতো বসাচ্ছে। গানের লিস্ট ঠিক করছে। নিচে মেন গেটের বাহিরে বিরিয়ানি রাখা হচ্ছে। মোজাম্মেল খান নিচ থেকে তানভীরকে কল দিচ্ছে। তানভীর কল রিসিভ করে আসছি বলে দ্রুত নামতে গেল। আচমকা বন্যাকে সিঁড়ি দিয়ে উঠতে দেখে থামার চেষ্টা করলো। বন্যার পরনে ওয়াটার ওয়ার্ল্ড রঙের শাড়ি, প্রথমবারের মতো চুল ছেড়ে গর্জিয়াস লুকে সেজেছে। অনাবর অনাড়ম্বর মেয়েটার দিকে এই চোখ ধাঁধানো সাড়ম্বর সাজে বিমোহিত তানভীর বন্যার দিকে তাকিয়ে থেকে উদাসভাবে সিঁড়ির পাশ ঘেঁষে পা রাখতেই নিয়ন্ত্রণ হারিয়ে হুমকি খেয়ে পড়তে নিল। আপতিত ঘটনায় তানভীরকে থামাতে উপায় না পেয়ে বন্যা দু হাতে তানভীরের বুক বরাবর হাত রেখে আটকানোর চেষ্টা করলো। তানভীর নিজের উপর বল প্রয়োগ করে থামতে পারলেও বন্যার হাতের কবজিতে চাপ খেয়েছে। তানভীরের ভাঁজ গাত্র, সেই সাথে তৈমাত্রিত উদ্ভট হৃৎস্পন্দন উপলব্ধি করতেই বন্যা উদ্বেগপূর্ণ কণ্ঠে জানতে চাইল, আপনি ঠিক আছেন? তানভীর সহসা এক সিঁড়ি পৌঁছাতেই বুকের উপর থাকা বন্যার হাতগুলো অচিরেই সরে গেল। বন্যা আস্তে করে নিজের হাত ঝেড়ে পুনরায় জিজ্ঞেস করলো, আপনি ব্যথা পাননি তো? তানভীর মুচকি হেসে উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। বন্যা কর্কশ কণ্ঠে ডাকলো, এই যে ভিলেন। তানভীর আর চোখে তাকিয়ে মুচকি হেসে সম্মুখ গতিতে বলল, ব্যথা তো পেয়েছি, কিন্তু এই ব্যথা যে। বন্যার ভ্রু কুঁচকানো দেখে তানভীর থমথমে কণ্ঠে সরি 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 বলতে বলতে দৌড়ে নিচে চলে যাচ্ছে। তানভীর চলে যেতে নিলে বন্যা শব্দহীনে হাসলো। স্টেজে আবির মেঘ পাশাপাশি বসা। আবির মেঘের দিকে তাকিয়ে মৃদু সুরে ডাকলো, শোনো। বলুন। তোকে আজ লাবণ্যময়ী লাগছে। আমার কি ইচ্ছে করছে জানিস? মেঘ শুকনো নেত্রে তাকিয়ে বিড়বিড় করলো, না, আমি কিছু জানতে চাই না। আবির মুচকি হেসে বলল, কিন্তু আমি তো জানাতে চাই। মেঘ আর চোখে তাকাতেই আবির ভ্রু নাচালো। বরাবরের ন্যায় আজও আবিরের হাসিতেই ঘায়েল হচ্ছে মেঘ। মুগ্ধ চোখে আবিরকে দেখছে। গত 2 বছর যার চিন্তায় দিন রাত ভুলে থাকতো, সেই মানুষটার সাথে তার বিয়ে হতে যাচ্ছে। হৃদয় উদ্দৃষ্ণা হাওয়ায় তোলপাড় চালাচ্ছে। রাকিব গলা খাকারি দিতে মেঘ দৃষ্টি সরালো, সাথে আবিরও। রাকিব অনেকক্ষণ আগে আসলেও আবিরের সামনে আসার সাহস পাচ্ছিল না এতক্ষণ। এখন সবার উপস্থিতিতে বুকের সাহস নিয়ে সামনে এসেছে। আবিরের কানে কানে ফিসফিস করে কিছু বলে আবারও সরে গেছে। এদিকে আইরিন, মিম আর আরিফের অনবদ্য নাচ দেখে সবার চোখ কপালে উঠে গেছে। তানভীর কিছুক্ষণের মধ্যে উপরে আসছে। বন্যা কিছুটা পিছন দিকে চেয়ারে বসে বসে মেঘ আর আবিরের ছবি তুলছিল। আশেপাশে তেমন কেউ নেই। তানভীর অকস্মাৎ কানের কাছে ফিসফিস করে বলল, একটু সাইডে আসা যাবে?
বন্যা আঁতকে উঠে ঘাড় ঘোরালো। তানভীরের দেখে আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি? সাইডে আসো। কেন? আরে আসো তো। বন্যা তানভীরকে ফলো করে ছাদের এক পাশে গেল। তানভীর শান্ত গলায় বলল বন্যা তানভীরকে ফলো করে ছাদের এক পাশে গেল। তানভীর শান্ত গলায় বলল, শাড়ির সাথে ফাঁকা হাত ঠিক মানাচ্ছে না। বন্যা আস্তে করে বলল, চুড়ি পরতে খুব একটা ভালো লাগে না। তানভীর মৃদু হেসে পকেট থেকে দুটা গাজরা বের করে তপ্ত সুরে বলল, এখন আশা করি এটা বলবেন না যে গাজরা পরতেও ভালো লাগে না। তেমন না। তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি কি তোমার হাতে এগুলো পরিয়ে দিতে পারি? আমাকে পরাতে হবে না। মেঘ না পড়লে ওর হাতে পরিয়ে দিন, তাহলে ছবি সুন্দর আসবে। তোমার কি মনে হয় ভাইয়া থাকতে বনুকে আমার পরিয়ে দিতে হবে? বনু ছাদে আসার পরপরই ভাইয়া নিজের দায়িত্বে পালন করে ফেলেছে। তাহলে মিম বা অন্য কাউকে দিয়ে দিন। আমার ফাঁকা হাতই ভালো লাগে। কিন্তু আমার ভালো লাগে না। মানে? তুমি সবার হাতের দিকে তাকিয়ে দেখেছো একবার? প্রত্যেকের হাতে চুড়ি আছে, গাজরাও আছে, আর তোমার হাতে কিছুই নেই। আমি এতগুলো গাজরা এনেছি, এনে রাখতে পারিনি যে যার মতো নিয়ে গেছে। অনেক কষ্টে তোমার জন্য দুটো রেখেছি। এখন কথা না বলে হাত দাও তো। বন্যা ধীর কণ্ঠে বলল, আমাকে দিন, আমি পরে নিব। আমি পরিয়ে দিলে কি কোনো সমস্যা হবে? নাকি এখনো আমার উপর রেগে আছো? না, তেমন না। তাহলে কেমন? তানভীর গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। বন্যা ভ্রুকুচকে শুকনো নেত্রে তাকিয়ে কিছু না বলেই হাত বাড়ালো। কারোর সাথে কথা তর্কে জড়ানোর থেকে আগেভাগে কেটে পড়াই ভালো। গাজরা পরিয়ে দেওয়া মাত্রই বন্যা স্থান ত্যাগ করে পুনরায় স্টেজের কাছে চলে আসছে। মেঘ বন্যাকে দেখেই হাতে ইশারা করলো। মিনহাস, তামিম, মিষ্টি আর সাদিয়া কিছুক্ষণ আগেই আসছে। এসে মেঘ আর আবিরের সাথে ছবি তুলে ফেলেছে। কিন্তু বন্যা লজ্জায় যেতে চাচ্ছিল না। বন্যা স্টেজে উঠতেই আবির ব্যস্ত কণ্ঠে তানভীরকে ডাকলো। আম্মুরা বা মামি খালাদের নজর এড়াতেই তানভীর স্টেজে উঠতেই কানে কানে ফিসফিস করে কিছু বলল, যেন সবাই মনে করে গুরুত্বপূর্ণ কথা বলতে ডেকেছে। তানভীর নামতে নিলে আবির কিছুটা উঁচু সুরে বলল, কিরে কোথায় যাচ্ছিস? ছবি তুলবি না? দাঁড়া। পাশ থেকে রাকিব, রাসেল আর সাকিব সিরিয়াস ভঙ্গিতে বলছে, একমাত্র বোনের বিয়ে অথচ বোনের সাথে তানভীরের এখনো কোনো ছবি নেই। তাড়াতাড়ি দাঁড়া, তোদের ছবি তুলে দিচ্ছি। তানভীর হাত দিয়ে মুখের ঘাম মোছার নাম করে ঠোঁটের হাসি আড়াল করে বন্যার পাশাপাশি দাঁড়ালো। 3-4 ক্যামেরাম্যান ঝটপট কতগুলো ছবি তুলে ফেললো। সবার মনের মতো ছবি তোলা শেষে ছেলে মেয়ে সবাই একসঙ্গে স্টেজে উঠেছে। প্রায় 10-15-20 জন ছেলে ওয়াটার ওয়ার্ল্ড রঙের পাঞ্জাবি পরেছে, সাথে 20-22 জন মেয়ের পরনে ওয়াটার ওয়ার্ল্ড রঙের শাড়ি। যেই মিম আজ পর্যন্ত কোনোদিন শাড়ি পরেনি সেই মিমও আজ শাড়ি পরেছে। অল্প বয়স্ক মেয়েদের মধ্যে একমাত্র মালা ব্যতীত সবাই শাড়ি পরেছে। মালাকে জোর করতে শাড়ি পরানো যায়নি। গ্রুপ ছবি তোলার এক পর্যায়ে গুরুজনের চলে যেতে শুরু করেছেন। ছাদ মোটামুটি ফাঁকা হতেই কাপল ডান্স শুরু হয়েছে, যার সূচনায় ছিল রাকিব, রিয়া আর আসিফ জান্নাত। গুরুজনদের সামনে ওরা এতক্ষণ ভদ্র থাকলেও এখন সব ভুলে নাচতে শুরু করেছে। টানা 3টা গানে নাচ শেষে আবির মেঘকে টেনে এনেছে। আবার রিকোয়েস্ট শুরুর দিকে মেঘ আর আবির 2টা গানে পারফর্ম করেছিল, কিন্তু আচমকা মোজাম্মেল খান আসতেই মেঘ লজ্জায় সেজে বসেছে আর উঠেইনি। এখন ছাদের দরজা বন্ধ করে মেঘকে উঠিয়েছে, তারপরও যেন লজ্জা না পেয়ে একদম লাস্টে আবির, মেঘ, রাকিব, রিয়া, আসিফ জান্নাত, তানভীর, বন্যা, আরিফ, মিম, মিনহাজ, মিষ্টি, তামিম, সাদিয়া, রাসেল, সনিয়া, সাকিব, আইরিন সহ বাকি যারা ছিল সবাই এসেছে। হাওয়া হাওয়া গানে পারফর্ম করেছে। আইরিন ভালো ডান্স পারে, শুধুমাত্র সেই কারণেই সাকিব আইরিনের সাথে ডান্স করতে রাজি হয়েছে। কিন্তু শুরুতেই করুণ কণ্ঠে বলে দিয়েছে, আমার গ্রামে একটা নিরীহ গার্লফ্রেন্ড আছে, ও রেগে গেলে একটু বলে দিও, আমার কোনো দোষ নাই। সাকিবের এমন কথা শুনে আইরিন রাগে কটমট করে বলছে, আমার সাথে ডান্স করতে বলেছে কি আপনাকে? আপনি আপনার কাজিনদের সাথেই ডান্স করুন। সাকিব সহসা বলল, মালা করবে ডান্স? আর মানুষ পেলে না? এই মেয়ে আসছি শুধু দেখতে আর নিজে জ্বলতে। আমি বারবার বলেছি নিজের কষ্ট বাড়াতে শুধু শুধু যাস না। কে শুনে কার কথা? মন ভার করে দেখতে আসছে দেখুক। তোমাকে যেটা বলেছি সেটা করবা, ঠিক আছে?
আচ্ছা, এদিকে আরিফ আর মিমের একটু পরপর ঝগড়া লাগা দেখে তানভীর দুটাকে শাস্তিস্বরূপ কাপল ডান্স করতে বলেছে। অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, যে যার মতো গল্প করতে করতে নিচে চলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে মেহেদি দেওয়া শুরু করতে হবে। আবির আর তানভীর বিয়ের কেনাকাটা করতে মার্কেটে যাবে, তাই একটু তাড়াহুড়োতেই প্রোগ্রাম শেষ করতে হয়েছে। বন্যা আর আইরিন গল্প করতে করতে নেমে গেছে। মিম হুট করে ওদের দেখতে না পেয়ে দৌড়ে নিচে নামতে গিয়ে ছাদের দরজায় হোঁচট খেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করে বসে পড়েছে। দু হাতে পা চেপে কান্না করছে। ছাদে সাউন্ড বক্সের শব্দের কারণে মিমের অল্প বিস্তর কান্নার শব্দ কেউ শুনতে পায়নি। আরিফ দরজা পর্যন্ত এসে মিমের কান্নার শব্দ শুনে কিছুটা চিন্তিত সুরে জানতে চাইলো, কি হয়েছে? মিম কাঁদতে কাঁদতে বলল, হোঁচট খেয়েছি। আরিফ সঙ্গে সঙ্গে ফোনের ফ্ল্যাশে জ্বালিয়ে মিমের পায়ের কাছে ধরলো। বৃদ্ধাঙ্গুল থেকে অনর্গল রক্ত বের হচ্ছে। মিমের দু হাতে রক্ত লেগে আছে। আরিফ নির্বিষ্ট কণ্ঠে বলতে শুরু করলো, শাড়ি পরে এইভাবে কেউ ছুটাছুটি করে? দেখি হাতটা ধরো। মিম কাঁদতে কাঁদতে আরিফের হাতটা শক্ত করে ধরে বসা থেকে উঠালো, কিন্তু ব্যথার চাপে পা ফেলতে পারছে না। আরিফ মিমের এক হাতে ধরে আস্তে আস্তে নামাচ্ছে। কোনো মতো নিচ পর্যন্ত গিয়ে মিম হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। কি হয়েছে কি হয়েছে বলে আশেপাশে সবাই জড়ো হয়ে গেছে। আরিফ দৌড়ে ফার্স্ট এইড বক্স আনতে চলে গেছে। মিমের কান্নার শব্দে তানভীর ছুটে এসে রাগান্বিত কণ্ঠে বলল, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? মিম কাঁদতে কাঁদতে নিজের পা বাড়ালো। তানভীর রক্তাক্ত আঙ্গুল দেখে কপাল কুঁচকে গম্ভীর দৃষ্টিতে আরিফের দিকে তাকিয়ে চিৎকার করলো, এই আরিফ, তুইও কি ছোট মানুষ? এভাবে ব্যথা দিয়েছিস কেন? জান্নাত ফ্রিজ থেকে বরফ এনে দিল। মিম কাঁদতে কাঁদতে বলল, আরিফ ভাইয়া কিছু করেনি, আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। তানভীর ঘাড় ঘুরিয়ে আরিফের দিকে এক নজর তাকালো। আরিফ ফার্স্ট এইড বক্স হাতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তানভীর হাত বাড়িয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, দে। পরপর মিমের দিকে তাকিয়ে তত্ত্বস্বরে বলল, তুই কি হাঁটতে পারিস না? কথায় কথায় দৌড় দিতে বলে কে তোকে? কালকে বনুর বিয়ে আর তুই ব্যান্ডেজ বেঁধে ঘুরবি, এটা কি ভালো লাগবে? মিম কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আর এমন করবো না। ছাদে মেঘ, রিয়া, আবির, রাকিব, রাসেল, লিমন দাঁড়িয়ে গল্প করছে। মালা বরাবর মতো দূরে একটা চেয়ারে নির্বাক ভঙ্গিতে বসে আছে। সবার হাসাহাসির মাঝে মেঘ হুট করে নিজের মাথা চেপে ধরে নিচে বসে পড়েছে। আবির সঙ্গে সঙ্গে মেঘকে ধরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, এই কি হয়েছে তোর? মাথা ব্যথা করছে। মেঘের অল্প চাপেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। সেখানে সকাল থেকে ঠিকমতো খাওয়া নেই, সারাদিন বাহিরে বাহিরে ঘুরে ফটোশুট করেছে, সন্ধ্যা থেকে ভারী লেহেঙ্গা পরে বসে আছে, তার উপর এতক্ষণ নাচানাচি করলো, সব মিলিয়ে মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়েছে। আবির মেঘকে নিয়ে রুমে চলে গেছে। মেঘের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার নিয়ে আসছি। আমি নিচে গিয়ে খেতে পারবো, তোকে ফ্রেশ হতে বলেছি। আবির নিচে গিয়ে মিমের অবস্থা দেখে কিছুক্ষণ দাঁড়ালো। উপরে মেঘের মাথা ব্যথা, নিচে মিমের পা কাটা। এই অবস্থা কাকে কি বলবে বুঝতে পারলো না। মেঘের জন্য খাবার নিয়ে আবার উপরে আসছে। অতিমাত্রা ব্যথা সহ্য করতে না পেরে মেঘ মাথা ওড়না বেঁধে রেখেছে। আবির অল্প অল্প করে মেঘকে খাইয়ে দিচ্ছে। হঠাৎ দরজা থেকে এক অপরিচিত কণ্ঠস্বর কানে আসলো, আসবো? আবির তেমন গুরুত্ব দেয়নি। মেঘ তাকে মৃদু হেসে বলল, মুন্নি আপু আসুন। মেঘের খাওয়া প্রায় শেষ। আবির প্লেট হাতে নিয়ে মাথা নিচু করে বেরিয়ে গেছে। মুন্নি মেঘের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, মাথায় ওড়না বেঁধে রেখেছো কেন? মাথা ব্যথা? হ্যাঁ, সারাদিন ঘুরতে ঘুরতে আর পারছি না। আপু, আপনি এত দেরি করে আসলেন কেন? আপনাকে না বলেছিলাম সন্ধ্যায় আসতে? কিভাবে আসবে বলো? রান্না করে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। এখন বলো, মেহেদি দেওয়ার মতো ধৈর্য আছে তোমার? মেঘ মাথায় হাত চেপে ধরে শক্ত কণ্ঠে বলল, না থাকলেও ধৈর্য রাখতে হবে, কাল যে আমার বিয়ে। মুন্নি মুচকি হেসে মেহেদি দেওয়া শুরু করলো। মেঘদের এলাকায় মুন্নি এখন সুপরিচিত মুখ। বউ সাজাতে যেমন এক্সপার্ট, তেমনি মেহেদি দিতেও এক্সপার্ট। ওনার নিজস্ব পার্লার আছে, প্রায় অনেক বছর হবে। মেঘদের বাসার সবার সাথেই মোটামুটি ভালো সম্পর্ক। আগেই 1 মাসের ঈদে বাসায় এসে মিম মেঘকে মেহেদি দিয়ে যেত। এখন কয়েক বছর যাবৎ আসতে পারে না, কারণ ওনার বাবুর 5-6 বছর বয়স। তাছাড়া পার্লারে চাপের তেমন সুযোগ পান না। মেঘের মাথা ব্যথা শুনে কেউ আর মেঘের রুমে আসার সাহস করেনি। সবাই মিমের রুমে বসে মেহেদি নিচ্ছে। আবির ফ্রেশ হয়ে একটা ফুল হাতা টি শার্ট পরে মোটামুটি রেডি হয়ে ওষুধ নিয়ে মেঘের রুমে আসছে। ততক্ষণে মেঘের এক হাতে অর্ধেক মেহেদি দেওয়া হয়েছে। আবির মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, ঔষধ খেয়েছিস? না। আবির কপালে আলতোভাবে হাত রেখে উষ্ণ সুরে জানতে চাইলো, মাথা বেশি বেশি ব্যথা? হ্যাঁ। আবির একটু ওষুধ খুলে মেঘকে খাইয়ে আকুল কণ্ঠে বলল, টেনশন করিস না, কিছুক্ষণের মধ্যেই কমে যাবে। মুনিয়াপু 2-3 বার আবিরের দিকে তাকিয়েছে। আবির গ্লাস টেবিলে রাখতে রাখতে শান্ত সুরে বলল, আমি শপিং এ যাচ্ছি, তোকে ছবি পাঠাবো, ফোন কাছে রাখিস।
আচ্ছা। আবির যেতে নিয়ে আবারও থমকালো, মেঘের হাতের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আপু নামের জায়গাটায় ফাঁকা রাখবেন, আমি সেই নাম লিখে দিব। মুন্নি আবিরের দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে হেসে বলল, ঠিক আছে ভাই, তোমার নাম তুমিই লিখে দিও। আবির রুম থেকে বেরিয়ে গেছে। মুন্নি মিটিমিটি হাসছে আর মেঘকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, আপু আপনি হাসছেন কেন? এমনিতেই হাসি পাচ্ছে। আপনি কি আবির ভাইকে নিয়ে হাসছেন? মাত্র যে আসছিল তার নাম কি আবির? জি। মুন্নি কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গুরুতর কণ্ঠে বলে উঠল, ওর অন্য একটা নাম আছে না? আছে, কিন্তু সবাই এই নামই চিনে। অন্য নামটা কি? সাজ্জাদুল খান। ইয়েস, সাজ্জাদ, মনে পড়েছে। কি হয়েছে আপু, আপনি কি ওনার আগে থেকে চিনেন? কিন্তু উনি তো এত বছর দেশের বাইরে ছিল, আপনি কিভাবে চিনেন? মুন্নি মলিন হেসে জিজ্ঞেস করলো, সে তোমাকে খুব ভালোবাসে তাই না? অনেক ভালোবাসে। তোমাদের রিলেশনের বিয়ে? জি, মোটামুটি। কত বছর রিলেশন? জানি না, আমি ওনাকে 2 বছর যাবৎ পছন্দ করি, কিন্তু ওনারটা জানি না। আমি যদি ভুল না করি, সাজ্জাদ মানে তোমার আবির ভাই তোমাকে কমপক্ষে 15 বছর ধরে পছন্দ করে, আর সেটা শুধু পছন্দ না, যাকে বলে পাগলের মতো ভালোবাসা। মেঘ নির্বাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানেন? একটা গল্প শুনবে? জি। আজ থেকে প্রায় 15-16 বছর আগের কথা। তখন আমার নতুন বিয়ে হয়েছে। বছরখানেক হবে হয়তো। আমি আগে থেকে পার্লারের কাজ টুকটাক জানতাম, তাই আমার হাজবেন্ড বাসাতেই পার্লার খুলে দিয়েছিল। তখনও আমাকে তেমন কেউ চিনতো না। হালকা পাতলা মেকআপ, ফেসিয়াল আর টুকিটাকি মেহেদি দিয়ে দিতাম। হঠাৎ একদিন খেয়াল করলাম, একটা ছেলে আমাদের বাসায় অপর পাশে দাঁড়িয়ে আমাদের বাসার দিকে তাকিয়ে আছে। ছেলের বয়স 12 থেকে 13 বছরের বেশি হবে না। আমি তেমন একটা গুরুত্ব দিলাম না। টানা 5-7 দিন খেয়াল করে দেখলাম ছেলেটা প্রতিদিন প্রায় ঘন্টা দুয়েক বাসায় উপর অপর পাশে দাঁড়িয়ে থাকে। সপ্তাহখানেক পর আমি একদিন আমার শাশুড়িকে ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করলাম। তখন আমার শাশুড়ি বলল, ওই ছেলেটা আমার সাথে দেখা করার জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। যেহেতু আমি তখন নতুন বউ, তাই আমার শাশুড়ি কোনোভাবেই ছেলেকে আমার সাথে দেখা করতে দিতে চেতেন না। আর ছেলেও এত ভদ্র যে আমার শাশুড়ি না করার পর কোনোদিন দ্বিতীয়বার কিছু বলতো না। আমি আমার হাজবেন্ডকে বিষয়টা জানাই। তারপর আমার হাজবেন্ডকে নিয়ে একদিন ওই ছেলেটার কাছে যাই। ছেলেটা আমাকে দেখে আকুল কণ্ঠে জিজ্ঞেস করেছিল, আপু আপনি কি মেহেদি দিতে পারেন? আমি তার কথা শুনে কিছুটা বিরক্ত হয়েছিলাম। একটা ছেলে 1 সপ্তাহ ধরে দাঁড়িয়ে থাকার পর জিজ্ঞেস করছে আমি মেহেদি দিতে পারি কিনা। তারপর আমি ঠান্ডা কণ্ঠে উত্তর দিলাম, মোটামুটি পারি। কেন? দুজনকে মেহেদি দিয়ে দিতে পারবেন? হ্যাঁ পারবো, কিন্তু মেয়ে হতে হবে আর আমার পার্লারে আসতে হবে। ছেলেটা নরম সুরে বলেছিল, তারা আসতে পারবে না, আমি বাসায় গিয়ে মেহেদি দিয়ে আসবেন প্লিজ। আমার হাজবেন্ড কিছুটা রেগে বলেছিল, এই ছেলে তুমি কি ফাজলামো করতে এসেছো? আমার ওয়াইফ কোথাও যাবে না, তুমি যাও এখান থেকে। আমার হাজবেন্ডের ধমক খেয়ে ছেলেটার চোখে পানি চলে আসছিল। আমি অবাক চোখে ছেলেটাকে দেখছিলাম। ছেলেটা তার ব্যাগ থেকে কতগুলো 20, 25, 100 টাকার নোট বের করে আমার হাজবেন্ডকে দিয়ে বারবার রিকোয়েস্ট করছিল যেন আমি বাসায় যেতে রাজি হই। আমি কৌতূহল বশতেই জিজ্ঞেস করি, কোথায় যেতে হবে? আমার বাসায়। আমার দুটা বোন আছে, ঈদে তাদের মেহেদি দিয়ে দিবেন প্লিজ। আমি ছেলেটার কথাতে আরো বেশি বিস্মিত হলাম। এতটুকু ছেলে, একটা ছেলে তার বোনদের কত ভালোবাসে যে পার্লার থেকে টাকা দিয়ে তার বোনদের মেহেদি পরাতে নিতে যাচ্ছে। আমার মন কিছুটা গলেও আমার হাজবেন্ড ছিল শক্ত মনের মানুষ। সে এত সহজে বিশ্বাস করতে পারছিল না। তাছাড়া আমরা যেহেতু শহরে নতুন ছিলাম, তাই সেভাবে কাউকে বিশ্বাসও করতে পারতাম না। আমার হাজবেন্ড অনেক জোরাজুরি করার পর ছেলের মুখ থেকে সত্যি কাহিনীটা বের করতে সফল হয়। আর সেই কাহিনী কোনো রূপকথার গল্প থেকে কম না। মেঘ এতক্ষণ পূর্ণ মনোযোগ দিয়ে গল্প শুনছিল। মুন্নি আপু থেমে যাওয়া মেঘ কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে জানতে চাইলো, রূপকথার গল্পটা কি আপু? 3-4 বছরের এক রাজকন্যা খেলতে গিয়ে তার খেলার সঙ্গীদের হাতে মেহেদি দেখে বাসায় এসে ঠোঁট ভেঙে মেহেদির জন্য কান্না করছিল। রাজকন্যার আম্মুরা মেহেদি দিতে পারতো না, কিন্তু রাজকন্যা ছিল খুব জেদি আর অভিমানী। মেহেদি না দিয়ে দিলে খাবে না বলে কান্না করছিল। রাজপুত্র ছিল বাবা মায়ের একমাত্র ছেলে। বোন না থাকায় রাজকন্যাকে নিজের বোনের মতো ভালোবাসতো। ছোট্ট বয়স থেকেই বোনকে আগলে রাখার গুরুদায়িত্ব নিজের কাঁধে নিয়েছিল। সবকিছু সহ্য করতে পারলেও রাজকন্যার চোখের পানি সহ্য করতে পারতো না রাজপুত্র। বাড়ি ফিরে বোনের চোখের পানি দেখে আঁতকে উঠেছিল। কারণ জানার পর সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মেহেদি কিনে নিয়ে আসছিল। কাঁপা কাঁপা হাতে সেই রাজকন্যার কুনোই অবধি মেহেদি দিয়ে দিয়েছিল। তখন থেকে কিছুদিন পর পর মেহেদির জন্য বায়না ধরতো রাজকন্যা। আর সেই বায়না পূরণ করতে রাজপুত্র মেহেদি দেওয়ার
প্র্যাকটিস শুরু করে। কিছুদিনের মধ্যেই ভালোই শিখে ফেলেছিল। 2 বছর ঈদে রাজকন্যাকে হাতে পায়ে মেহেদি দিয়ে দিয়ে দিল। বিপত্তি ঘটল 3য় বছর। রাজকন্যা একটু একটু বড় হচ্ছিল, সেই সাথে তার হিংসুটে মনোভাব সৃষ্টি হচ্ছিল। 3য় বার ঈদে পাশের বাসার একটা পিচ্চি মেয়েকে মেহেদি দেওয়ার অপরাধে রাজকন্যা কাঁদতে কাঁদতে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছিল। রাজপুত্র রাজকন্যার ব্যতীত অন্য কাউকে মেহেদি দিয়ে দিয়েছে, এটা সে মেনে নিতে পারছিল না। অবুঝ রাজকন্যার পাগলামিতে রাজপুত্র যে কিভাবে পাগল হয়েছে সে নিজেও বুঝতে পারেনি। হঠাৎ রাজপুত্র গুরুতর অসুস্থ হয়ে গেল। তখন রাজকন্যার আবেগজনক কান্না আর নিষ্পাপ হৃদয়ের প্রতিজ্ঞায় রাজপুত্র নিজের কল্পনায় অন্য এক জগৎ তৈরি করলো, যে জগতে রাজকন্যাকে বোন নয় বরং প্রিয়তম আসনে বসালো। রাজকন্যার প্রতি মনোভাব বদলাতে শুরু করলো, সেই সাথে বাড়তে লাগলো আতঙ্ক। কারণ রাজপুতের বাসায় তখন ছোট্ট আরেকটা বোন ছিল, যার বয়স 2 কি 3। রাজকন্যার এই হিংসুটে মনোভাবের জন্য সবসময় আতঙ্কে থাকতো রাজপুত্র। রাজপুত্রকে কারো সাথে মিশতে দিতে যেত না। কোমল মনের আকুতি, রাজপুত্রের প্রতি তীব্র অধিকার বোধ, সবতেই ভীত হতো রাজপুত্র। সামনে ঈদ মানিয়ে আসছিল। প্রতি বছরের মতো মেহেদি দেওয়ার গুরু দায়িত্ব তার উপরই পড়তো, কিন্তু সে ভীত ছিল। আগের বছর পাশের বাসায় পিচ্চিকে মেহেদি দেওয়া অপরাধে কান্না করায় বাসায় কেউ সেভাবে গুরুত্ব দেয়নি, কিন্তু এবছর নিজের বাসায় চাচাতো বোনকে মেহেদি দেওয়ার অপরাধে যদি আবারও একই কাজ করে তখন কি হবে। আগের বছর পর্যন্ত রাজকন্যা শুধু তার বোন থাকলেও পরের বছর নাগাদ রাজকন্যার প্রতি নতুন অনুভূতি জন্মেছিল। ভয়ে সে আশপাশে খোঁজ নেয়। আমার কথা জানতে পেরে আমাকে রিকোয়েস্ট করতে আসে। আমি আর আমার হাজবেন্ড প্রথম দিকে পুরোপুরি বিশ্বাস না করলেও শুধুমাত্র রাজপুত্রের রিকোয়েস্টে সেই বাসায় যাই। অভিমানী রাজকন্যা রাজপুত্র ছাড়া কারো থেকে মেহেদি পড়তে রাজি না। দীর্ঘ সময় বুঝিয়ে আমি তাকে মেহেদি পরাতে সফল হই। সেই থেকে আজ পর্যন্ত প্রতিটা ঈদে আমি তাকে মেহেদি পরিয়ে দিই। মেঘ আশ্চর্য নয়নে চেয়ে আছে। মুন্নি আপু মুচকি হেসে ফের বলল, আশা করি বুঝেছ যে সেই রাজকন্যাটা তুমি আর রাজপুত্রটা তোমার আবির ভাই।